আমাদের ছেলেদের সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে ভালো চিন্তক বা যে আমাদের সবসময় সাকসেস বা উপরে উঠতে দেখতে হয়, তিনি হলেন বাবা। কিন্তু আমরা ছেলেরা সেটা বুঝতে পারি না যে বাবা আমাদের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। তাই হয়তো 18 বছর বয়সের পর যখন রক্তে সেই টগবগ ভাব বা রক্ত গরম যাকে বলে, তখন বাবা আমাদের কাছে সবচেয়ে খারাপ বস্তু। একটা যেমন পচে যাওয়া, ধজে যাওয়া, পুরোনো দিনের চিন্তাভাবনাযুক্ত একটা বস্তু। তার আধুনিক যুগের সম্পর্কে কোনো ধারণা নেই, সে আমাদের কোনো ইচ্ছা পূরণ করতে পারে না, এই ধারণাই আমাদের থাকে। যেমন আমার ক্ষেত্রেই বলি, 18 বছর বয়সে বাবার প্রতি আমার একটা রাগ বা অভিমান চলে আসলো। তখন আমি কলেজে প্রথম বর্ষ, যে বাবা ঠিক যেন কেমন একটা হয়ে গেল, পরিবারের চিন্তা করতে গিয়ে না বাইরের চিন্তা করতে গিয়ে তার মধ্যে ঘোর একটা পরিবর্তন চলে আসলো। সে আর হাসতো না, সে আর আমাদের সাথে সেই আগের মতো কথা বলতো না, শুধু কাজ করতো, নিজের মতো থাকতো, নিজের মতো চলতো। হ্যাঁ, উপদেশ দিত বা বলতো যে এইভাবে এগোতে হবে, পরবর্তীকালে আমি না থাকলে কি করবি বা কীভাবে চলবি। তখন কে কার কথা শোনে, ধর কী বলছে কী না বলছে। তারপর একদিন খুব গণ্ডগোল, খুব অশান্তি পারিবারিক, বাবা চলে গেল বাড়ি ছেড়ে। সেদিন সারারাত্রি ধরে ক্রোধহীন এবং মানে রাগ, ক্রোধ এবং আত্মানুভূতিতে বাবা হচ্ছে আমার কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে হয়ে গেল। সমাজের যে সবচেয়ে খারাপ ব্যক্তি থাকে সেটা হচ্ছে তখন আমার কাছে বাবা হয়ে গেল। তার পরবর্তীকালে যখন সে বাড়ি আসলো, তখন তার কোনো কথাই আর আমার শুনতে ইচ্ছা হতো না, সব কথা বিষের মতো লাগতো। কিন্তু সেই বাবা বলে যিনি ছিলেন, তিনি কিন্তু আমার প্রতি যত্ন নেওয়া বা তার দায়িত্ব কর্তব্য থেকে তিনি এক চুলও হটেনি। আমার থেকে সবসময় বাজে প্রতিক্রিয়া পেয়েও সে কিন্তু হাসি মুখে সব মেনে নিয়েছে, সব করে গেছে। এবং লাস্ট জীবনে এসে সে তার সঞ্চয়ের অর্ধেকটা না, সঞ্চয়ের সব কিছুই আমাকে দিয়ে চলে গেছে। আমার দাদা আছে ঠিকই, কিন্তু তার জন্য কিচ্ছু রাখেনি, সব কিছু আমাকে দিয়ে, তার জমানো পুঁজি যা ছিল সব কিছু আমাকে দিয়ে সে চলে গেছে। এবং যেদিন আমার বাবা মারা যায়, সেদিন হচ্ছে বিছানায় সেই ঠান্ডা শরীর নিয়ে যখন শুয়ে রয়েছে, যখন চিতার আগুনে সেই নশ্বর দেহটা পুড়ে গেল, তখন আমার মনে হয়েছে যে পৃথিবীতে আমি এমন একটা কাউকে হারিয়ে ফেলেছি, যাকে আমার অন্তত আরও কয়েকটা দিন প্রয়োজন ছিল। তারপর হচ্ছে কেরিয়ারের সংঘর্ষ, মানুষ চেনা, মানুষ বোঝা, জীবনকে উচ্চাই চড়াই করতে গিয়ে এখন যখন এই ভিডিও বানাতে বসেছি, তখন বাবার কথাই মনে পড়ছে, যে কতটা সংঘর্ষ করতে হয়েছে, কতটা লড়াই করতে হয়েছে, তবেই তাকে আমাদের মতো সন্তান মানুষ করার মতো ক্ষমতা অর্জন করতে হয়েছে। আমাদের মতো অধৈর্যশীল হয়নি বা রাগও করেনি, কিছুই করেনি, হাসি মুখে মেনে নিয়ে আমাদের চাহিদা পূরণ করেছে, আমাদের যা লাগে দিয়েছে। তারপর নিজের জন্য কিছুই ভাবেনি। আমার সেই কথাটা বলা হয়নি যে এখন যে মিস করি, যে কতটা তাকে সম্মান করি, কতটা ভালোবাসি, সেটা আমি আর কোনোদিনও হয়তো এই জন্মে আর কাউকে বলা হবে না।
বাবাকে অন্তত বলতেই পারবো না কোনোদিনও যে তাকে কতটা আমি ভালোবাসি। হ্যাঁ, তার কিছু ডিসিশন খারাপ লাগে, সেটা নিয়ে রাগও করি, কিন্তু আমি ছেলে হিসাবে ইমোশনাল দিক থেকে আমি বাবার সাথে এখন যতটা যুক্ত হয়েছি, আগে হয়তো ততটা ছিলাম না। ছিলাম, হয়তো মুখে প্রকাশ করতে পারিনি। ওই যে রাগের অন্ধকারে আমি ডুবেছিলাম। তারপর যখন নিজের উপর সব দায়িত্ব এসে পড়লো, যখন সমাজকে বাবার চোখ দিয়ে যখন জানতে শিখলাম, তখন দেখলাম যে এই সমাজে কেউ নেই, কেউ নিজের আপন নেই। একমাত্র বাবাই যে আপন ছিল, যাকে অন্তত চারটে কথা বলা যেত, আর তার প্রত্যেকটা হয়তো সে দুটো কথা শুনিয়ে দিত, কিন্তু এখন তেমন কেউ নেই। তাই হয়তো কেউ বিখ্যাত মনীষী বা কেউ একজন বলেছে যে সম্পর্কর বাজারে অনেক কিছু কেনাবেচা করতে গেলাম, হাতে অনেক টাকা নিয়ে বেরিয়েছি। প্রথমে গেলাম বাবা মা কিনতে, দাম চাইলো 1 কোটি টাকা, কিনে ফেললাম। তারপর গেলাম ভাই বোন কিনতে, দাম চাইলো 80 লাখ টাকা, তাও কিনে ফেললাম। তারপর গেলাম নিজের জীবন সঙ্গী কিনতে, তার দাম 50 লাখ টাকা, এবং সেটাও কিনে ফেললাম। আর তারপর গেলাম বন্ধুত্ব কিনতে, তার দাম 20 লাখ টাকা, সেটাও কিনে ফেললাম। কিন্তু সব কিছুই যেন কেমন একটা চিত্রনাট্যের মতো সাজানো। সবাই সেই টাকার জন্য আদেশ পালন করার মতো ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, কিন্তু মন থেকে কেউ ভালোবাসছে না। তারপর হঠাৎ করে হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন, সেই সম্পর্কগুলো যেগুলো কিনেছিলাম, সেগুলো আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো। সেগুলো আস্তে আস্তে দিয়ে তাসের ঘরের মতো ভেঙে চুরে চলে গেল। ফার্স্টে বাবা মা ছেড়ে গেল, তারপর ভাই বোন ছেড়ে গেল, তারপর নিজের অর্ধাঙ্গিনী যিনি ছিলেন তিনি ছেড়ে গেল, তারপর বন্ধু বান্ধব ছেড়ে গেল। তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে এই স্বার্থপর দুনিয়ায় এই টাকাই যতক্ষণ ছিল ততক্ষণই আমার কাছে তাদের ভ্যালু ছিল, মানে তাদের কাছে আমার ভ্যালু ছিল। এই আমার টাকা শেষ হয়ে গেছে, আমার আর কোনো ভ্যালু নেই। কিন্তু বাবার কাছে আমার ভ্যালু সেই প্রথম দিন থেকে ছিল, মৃত্যুর আগে পর্যন্ত যা ছিল সেই একই ছিল। তখন বাড়িতে বসে দু চোখের জল ফেলে হাউতাস করে ভগবানের কাছে প্রার্থনা করে বাবার ছবির সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করি যে এই যে কঠিন পরীক্ষাটা, এই পরীক্ষাটা কি আমারই একারই প্রাপ্য ছিল? উত্তর আছে হ্যাঁ, প্রাপ্য ছিল। কেননা আমি বুঝতে পারিনি, বা আমি কোনোদিনও বুঝতে চাইনি যে এই কঠিন দুনিয়ার সত্যটা, যেটা আমার চোখে অন্ধকারের মতো বা চোখ বেঁধে রেখে যেরকম যেরকম হয় সেরকম ছিল। দুনিয়াতে কঠিন সত্য যে মা আর বাবা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো, যে স্বয়ং মহাপুরুষ এসে যদি বলে যে আরও কিছু সম্পর্ক আছে যারা তোমাকে ভালোবাসবে, কিন্তু না, নিঃস্বার্থ ভালোবাসা, যাদের কাছে স্বার্থহীন ভালোবাসা একমাত্র মা আর বাবাই দিতে পারে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় শুনেছি, কিন্তু বেশিরভাগই এটাই হয় যে তারা তাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্যাগ করে তাদের সন্তানকে উপরে ওঠায় এবং মানুষ করে। তাই তো
স্বাস্থ্য মতে বলে গেছে যে পিতৃ ঋণ সবচেয়ে বড় ঋণ। এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারি না। যাই হোক, এই কথাটা বলার দরকার ছিল। আর বাবাকে খুবই মিস করি। মাঝে মাঝে মনে হয় যে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরে তার কাঁধে, বা সে আমার কাঁধে হাত থেকে বলতো সে যে তুই এগিয়ে যা না, কোনো চিন্তা নেই, আমি তো পাশে আছি। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেই পাশে থাকার লোকটা আর নেই। লড়াই বড্ড কঠিন। যত দিন যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে সংঘর্ষ, বেঁচে থাকা, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। হয়তো কোনো একদিন সেই নশ্বর দেহ যখন চিতার আগুনে ভস্মীভূত হবে, সেই স্বর্গমর্ত পাতাল যেখানেই যাই, সেখানে গিয়ে অন্তত কিছু না একটাবার সেই বাবার সাথে দেখা করব এবং জিজ্ঞেস করব যে আমি কি তার যোগ্যতা অর্জন করতে পেরেছি। উত্তরে আশায় থাকলাম যে সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি কি পারিনি। একজন ছেলে যখন তার চোখ দিয়ে দুনিয়া দেখে, তখন সেটা হচ্ছে সহজ সরল। কিন্তু একটা ছেলে যখন বাবার চোখ দিয়ে দুনিয়া দেখে, তখন হচ্ছে সেটা সবচেয়ে কঠিন। তাই তো কেউ বলেছে যে একজন সুপ্ত শিশুর মধ্যে বাবা লুকিয়ে আছে, আর একজন বাবার মধ্যে সুপ্ত শিশু লুকিয়ে আছে। নমস্কার।